আমি আপনাদের একজন দুইজনেরটা একটু দেখবো যে আপনারা ই স্কুল কী করছেন। সাকিব, হাসান আল আবিদ, আনিস ভাই, মেহেরুন। দাঁড়ান এই কয়েকজনটা দেখে নিই আগে। এটা হচ্ছে সাকিবের টোপেন হয়েছে, রেকর্ডিংও চলতেছে। হ্যাঁ, এটাতে ইন্ডেক্স ডট এসটিএমএলটা কানেক্ট করছে। মেনুতে হোভার কই? মেনুতে হোভার লাগবে। আচ্ছা, এটাতে আসতেছে না কেন? অ্যাক্টিভ ক্লাসটা আছে দেখে এখনও আসতেছে না মনে হয়। এটার অ্যাক্টিভ ক্লাসটা রিমুভ করে দিন। এগুলোতে তো হোভার আছে, এটাতে নাই কেন? মেবি অ্যাক্টিভ ক্লাস থেকে হচ্ছে কোনো একটা স্টাইল আসছে এখানে। বাহ, সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। এটা স্লাইডার হবে তো? এটা স্লাইডার করেন নাই? স্লাইডিং করে না কেন? করছে অটো স্লাইড দেওয়া। গুড, গুড জব। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে। এটা বুটস্ট্র্যাপের আইকনের ফাইলগুলো থাকবে উপরের দিকে, সবার নিচে থাকবে সিএসএস এই তিনটা ফাইল। এই আইকনের ফাইলটা হবে বুটস্ট্র্যাপ ডট সিএসএস এর উপরে, ফন্টোসামের নিচে। আর ফন্টোসামের ফাইল যদি এইখানে ডাউনলোড করে কানেক্ট করাই হয়, তাহলে আবার সিডিএনটা কেন এখানে? এখানে ফন্টোসামের ফাইল ডাউনলোড করে কানেক্ট করা হয়েছে, এই যে লিঙ্ক, তাহলে আবার সিডিএন কেন? সাকিব কই? নাই ক্লাসে? হ্যালো, ও নাই? এই যে আছে তো, এমডি সাকিব হাসান। মাইক্রোফোন অন করলে ভালো হইতো। তাড়াতাড়ি, সময় নেই বেশি, অন্যান্য কাজ করতে যেতে হবে। ভাইয়া উনি মেসেজ দিছে। ওরে আল্লাহ রে, আরো জোরে চিল্লান দাও। সাউন্ড কমায় নি আমি, রাহুল। ওর কথায় ভয় পাইছেন কে কে? কত জোরে চিল্লানি দিছে। ভয় পেয়েছেন কেউ আপনারা? থাক, ভয় পান না। গুড জব সাকিব, ভালো হয়েছে এটা। একটা জিনিস তো চেক করতে ভুলেই গেলাম। রেসপন্সিভনেস 320 স্ক্রিনটা। সুন্দর হয়েছে না? ওটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, ভেরি গুড জব, ওয়েল ডান। এটা ডান। এরপরটাকে আবিদ, হোম পেজ কানেক্ট করছো, বক্স শ্যাডো, স্লাইডার, ঠিক আছে। অ্যালাইনমেন্টগুলো একটু নষ্ট হয়ে গেছে। সুন্দর হয়েছে আবিদ, গুড জব। এটা একটা আনিস ভাই ভুল হয়েছে, একটা ভুল। দেখেন এখানে অ্যাঙ্কর ট্যাগ কানেক্ট করে নাই, মানে অ্যাঙ্কর ট্যাগে ইন্ডেক্স ডট এসটিএমএল হবে, কানেক্ট হয় নাই। আর এখানে স্পেসিং অনেক কম দেখা যাচ্ছে। ওনার স্পেসিংগুলো অনেক কম দিছে, উনি ফন্ট সাইজ অনেক ছোট করে কাজ করছে। এটা কেন হবে? এরকম হওয়ার কারণ কি? অনেক ছোট করে ধরছে এগুলো।
1399 পিক্সেল স্ক্রিনে হচ্ছে 2.5 আরইএম আপনার এখানে কেন দরকার? আপনি কি করছেন? আপনি এটা হচ্ছে আমি যেভাবে করছি ওইভাবে করেন নাই, তাই না? গুড, পাইছি একজনরে। আসেন, সাইজ হবে এবার। দেখেন এই প্রজেক্ট উনি উনার মতন করে করছে। এখানে হচ্ছে স্টাইল ডট সিএসএস এর নিচে হচ্ছে মিডিয়া কুয়েরি নাই, বুটস্ট্র্যাপের মিন ডট জেএস আছে, বুটস্ট্র্যাপের আইকনের ফাইল রাখছে, তারপরে স্টাইল ডট সিএসএস আছে, মিডিয়া ডট সিএসএস নাই। গুড, পাইছি একজনরে। সবাই যদি পাস করে তাহলে কেমনে হবে? একজনের তো একটু ফেল করা উচিত। এই প্রজেক্ট এটা হচ্ছে ফেইল্ড, এই প্রজেক্ট এটা অ্যাকসেপ্ট হবে না। এটা কার প্রজেক্ট? আনিস ভাইয়ের। এটা ফেইল, এখান থেকে এটা লিঙ্ক উঠবে না। এই প্রজেক্ট আমি দেখবই না। আর এটা কারটা? মেহরুন, তুমি এখানে কালার চেঞ্জ করছো কেন? এটা কালার চেঞ্জ করছো কেন? ভাইয়া ভুলে হয়তো চেঞ্জ করে দিয়েছি। মানে কি? একটা মানুষ কেমনে ভুল করতে পারে? আমি কালার কোড কি কপি করছিলাম, বাট পরবর্তীতে দেখি কালারটা চেঞ্জ হয়ে গেছে। আজব তো, জেগে জেগে ঘুমাইতেছে ও। ভাইয়া ভাইয়া আমার পরীক্ষা তো, এর জন্য হচ্ছে মানে আমি তাড়াতাড়ি করে করেছি। কি পরীক্ষা তোমার? ফর্ম ফিল আপ করছি স্যার, অনার্সের পরীক্ষা হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার। মেহরুন, ফেল তুমিও। তুমি এগুলো কেন করছো? হ্যাঁ, এগুলো কারে দিয়ে করাইছো প্রজেক্ট? তুমি করছো না অন্য কেউ করে দিছে? না ভাইয়া আমি করছি, কিন্তু ওই যে আমার এক্সামের জন্য আমি তাড়াতাড়ি করে করেছি। এখানে ভর্তা বানায় ফেলবো, ভর্তা, ডাইরেক্ট ভর্তা বানায় ফেলবো, কোনো কথা হবে না দ্বিতীয়বার আর। রাতটাই এমন হয়েছে, অন্যগুলো দেখতে পারে। অন্যগুলো দেখবো না, আমি এটাই দেখবো। অবস্থা দেখছো? এটারে কয় হইতেছে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। আমি তো সবগুলো দেখবো না, আমি একদিন একটা দেখবো, একটা দিয়ে হচ্ছে খবর হবে যে কে কতটুকু করছে। মেহরুন মৃধার এটা হচ্ছে ফেল, ও নিজের মতন করে করছে, ঠিক আছে, ওর এটাও ফেল। দেখি আর কে কে ফেল হবেন। সাকিবেরটা ভালো হয়েছে, আবিদেরটাও ভালো হয়েছে, শাওন, আকলিমা আপু। দেখি কী করছে ওনারা। ইন্ডেক্স ডট এসটিএমএল কানেক্ট হয়েছে, হোভার সাইন ইন, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ সুন্দর হয়েছে, এটা দেখে ভালো লাগতেছে। W3C ভ্যালিডেশনের কথা মনে আছে আপনাদের সবার? অবশ্যই W3C ভ্যালিডেশনও চেক করবেন। মার্কআপ ভ্যালিডেশনটা চেক করবেন। গুড জব, সাবাস, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। শাওন, ওহ, কংগ্রেটস, নো এরর ফাউন্ড। এটা ফন্ট সাইজটা তো বড় লাগে কেন? আচ্ছা, এটা লাইন হাইট হচ্ছে 30 পিক্সেল, এই কারণে এটা বড় 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 লাগতেছে। এটা লাইন হাইট 30 পিক্সেল, এই স্ক্রিনে থাকবে না, এই স্ক্রিনে এটা হচ্ছে 24 করে দিবেন, 24 এটা লাইন হাইটটা।
এগুলোর লাইন হাইট বেশি থাকলে এটারও লাইন হাইট কমাবেন। মোবাইল স্ক্রিনে এসে এই স্ক্রিনে এসে লাইন হাইটটা কিছু কমায় দিয়েন, 25 অথবা 24 রাখতে পারেন। এই স্ক্রিনগুলোতে এত বেশি লাইন হাইট দেওয়ার দরকার নেই। সুন্দর হয়েছে। এরপরে হচ্ছে আমাদের আকলিমা আপু। হ্যাঁ আপু, আপনার বাটন এইখানে ফন্ট পায় নাই, বাটন ফন্ট পায় নাই, বাটন ফন্ট পায় নাই। ডাউনলোড করছেন যে পপিংস রোবোটো রেগুলার, আমার তো মনে হচ্ছে এখানে এটা ফন্ট পায় নাই। এটা তো রোবোটো ফন্ট না। কনসোলে যাই, এই যে দেখেন, ফেইল্ড টু লোড রিসোর্সেস, রোবোটো টিটিএফ ফন্ট, এটা লোডই হয় নাই। ফন্টস রোবোটো স্ট্যাটিক, রোবোটোর ভেতরে হচ্ছে স্ট্যাটিক নামে এই 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 ফোল্ডারটা আসলো কই থেকে আবার? রোবোটো রেগুলার, রোবোটো রেগুলার, আপনার রোবোটো ফন্ট ফ্যামিলি পায়নি, ফাইল লোড হয় নাই। এটা ফাইল লোড হয় নাই। সোর্সে যাই দেখি, এই যে আরেকটা কি করছেন এটা আপু, এটা ফন্টস ফরওয়ার্ড স্ল্যাশ পপিংস রাখছেন কেন? এটার নাম ফন্টস ফরওয়ার্ড স্ল্যাশ পপিংস কেন? এটা হচ্ছে আপনার ফন্টস নামে হচ্ছে রাখবেন, তারপরে পপিংস নামে একটা ফোল্ডার তৈরি করবেন। ফন্টস নামের ফোল্ডারের ভিতরে পপিংস নামে একটা ফোল্ডার থাকবে, সেই পপিংস নামের ফোল্ডারের ভিতরে এই ফাইলগুলো থাকবে। ফন্টস নামে ফোল্ডারটার ভিতরে আপনার হচ্ছে, দাঁড়ান আপনারটা একটু আমি জায়গা থেকে দেখে আসি, একবারে জায়গা মতন চলে যাবে এখন আপনাদের ধরার জন্য, জায়গা মতন। এটার নাম কি? ই স্কুল। ও না, আচ্ছা ঠিক আছে, এখানে ঠিকই আছে দেখা যাচ্ছে। ওটা তাহলে আমি মনে হয় ভুল বুঝছিলাম। দেখি এখানে কি করছেন। এই যে রোবটার আর বড় হাতের দেখেন, এই যে আপু এই জায়গায় কাহিনী করছে, রোবটার আর বড় হাতের। কি আপু কি করব আপনার এ নিয়া বলেন? ফন্ট ফ্যামিলি ডিক্লারেশন করছেন যে ফাইল সোর্সই তখন ঠিক নেই, আমি এটা কেমনে ঠিক করব? এখান থেকে তো ছাড়া আমি স্টাইল ডট সিএসএস ফাইল ঠিক করতে পারবো না, পারবো? এটা তো আর ঠিক করা যাবে না। এলিমেন্ট সোর্স, আপনার এই যে এটা কানেক্ট হয় নাই আপু, রোবট এটা কানেক্ট হয় নাই। রোবট ফোল্ডারটা বড় হাতে রক করে রাখছেন, তার ভিতরে আবার স্ট্যাটিক। আপনি এখানে এই কাজগুলো ঠিক করেন নাই। আমি একটু বলে দিই, রোবটো নামে একটা ফোল্ডার হবে, ছোটো হাতের আর রোবটো ফোল্ডার, তার ভেতরেই হচ্ছে আপনি রোবটোর ফাইলটা রেখে দিবেন একবারে ওই বরাবরই। স্ট্যাটিক নামে ফোল্ডারে হচ্ছে যাওয়ার দরকারই নেই। আপু আপনি কি আমার কথা শুনতেছেন? হ্যাঁ ভাইয়া আমি যখন ফাইলটা ডাউনলোড করছি ওখানে স্ট্যাটিক ছিল, এটা লাগবে ছিল, বাদ দিয়ে দিবেন। মানে আমি এটা বুঝতে পারি না যে বাদ দিব কি আচ্ছা আরেকটা বিষয়, এই যে এগুলোর নাম বড় হাতের কেন? এই রোবটো, এই রেগুলার, এইটারও নাম বড় হাতের কেন? শুধু এইটা আমি সরি কিন্তু ওই যে বাকি পপিংসটা সবগুলোরই ছিল, রোবটটাই মনে হয়। পপিন সব ঠিক আছে, রোবটোটাতেই উল্টাপাল্টা করে ফেলছেন আপু, এবং রোবটো ফন্ট ফ্যামিলি কানেক্ট হয়নি। কিন্তু আপনার তো দেখে বোঝা উচিত ছিল কী ব্যাপার। রোবটো লিখলাম, রোবটো হচ্ছে এরকম দেখাচ্ছে কেন? এই যে এখানে কনসোলে দেখবেন যে কোনো ফাইল মিসিং আছে কি না, এখান থেকে দেখবেন। দেখি বাকিগুলো কী করছেন। তার মানে একটা ভুল করছেন এই জায়গাতে। এটা কানেক্ট হয় নাই। এটা বাদে বাকিগুলো কী করছেন? বাকিগুলো ঠিক আছে, খালি বাটনের স্টাইলটাই নষ্ট হয়েছে। ক্যারাসেল আইটেম, বাহ স্লাইড করছে, ঠিক আছে আপু পাস। খালি হচ্ছে 10টা নম্বর কাইটে রাখবো।
একটা বাটনের জন্য। এই যে আরেকটা কাহিনীও তো হয়েছে, এখানে এত বড় সাইজ কেন ফন্ট? এটা তো মিডিয়া কোয়েরি, এই যে মিডিয়া কোয়েরি মিসিং, মিডিয়া কোয়েরি মিসিং, আরও 10 নম্বর কাটা। মোবাইল স্ক্রিনের জন্য এই যে মিডিয়া কোয়েরি মিসিং, তার মানে আপু মিডিয়া কোয়েরি আপনি মনে হয় করেন নাই সবগুলোর, তাই না? করছেন তো দেখা যায়, তার মানে এইটারই খালি মিসিং করে গেছেন মেবি। আপু এখানে একটা মিডিয়া কোয়েরি হবে, হ্যাঁ এই যে এই চোনটার, এটা মিডিয়া কোয়েরি হবে, করে এটাকে ছোট করতে হবে। টেস্টিমোনিয়ালটা ছোট হলো কেমনে? ওইটা ছোট হলো না, এটা ছোট হয়ে গেল মানে কাহিনী কি? মানে আমি এইটারটা ওইটাতে করছি। আরে উল্টা করছেন নাকি আপু? ঠিক করেন। আর টেস্টিমোনিয়াল স্টাইলটাও ঠিক হয় নাই, প্রপার স্টাইল আসে নাই, এই টাইটেলের স্টাইল ঠিক হয় নাই, বাকিগুলো ঠিক করছেন। আপনার 20 নাম্বার কাটা, আপনি 10-এর ভিতরে 8 পাইছেন। ফিক্স করেন, ফিক্স করেন, ফিক্স করেন তাড়াতাড়ি। চলে আকলিম মাপুরটা দেখি। লামিয়া কি করছে? ওর নামের অক্ষরে হচ্ছে 2টা আরবি হরফ আছে, লাম আর ইয়া। ঠিক আছে, সুন্দর, সুন্দর হয়েছে, খুবই সুন্দর হয়েছে, খুবই সুন্দর। এটা কি, কোন ব্যাচের স্টুডেন্ট? সিয়াম জওয়া, দেখি তোমাদের ব্যাচের স্টুডেন্ট কই আসিল এতক্ষণও? সিয়াম মাহমুদ, ক্লাস কয়টায়? লিঙ্ক দিলাম কয়টায়, আর জয়েন করলো কয়টায়? স্যার স্যার কুইজ ছিল স্যার, কুইজ দিয়ে আসছি খালি। ওই কুচকুচই করবেন, পড়ালেখা তো এদিকেও করেন না ওদিকেও করেন না, খালি কুচকুচ। আর স্যার ভার্সিটির কুইজ। জি জি, ওইটাই আমি বলছি, কুচকুচ। মাইক্রোফোন মিউট করেন। স্যার এই স্যার লামিয়ার এখান থেকে কি আমরা একটা ভুলও পাবো না? না, মেয়েটা আসলে ভালো কাজ করছে মনে হইতেছে। আপনি কি ডাকছিলেন? না, বাসায় যা। ও লামিয়া ধরা খাইছে। এই দুইটা ইরোর হয়েছে। এই কি কি ইরোরগুলো কি কি দিছে ওরে, এত আল্লাহ গো আল্লাহ, ওরে কি ধরা ধরছে। ও কি ভুল করছে দেখি, দাঁড়ান একটু দেখে আসি আমরা কি কি বলছে ওরে। ইনফো ফরওয়ার্ড স্ল্যাশ ট্রেনিং সে স্ল্যাশ অন void element has no effect। কি করছে ওই জায়গায়? এই যে এগুলোর পরে একটা করে হচ্ছে স্পেস দিছে, এই কারণে কি হচ্ছে এটা ধরে বসে, তাই তো মনে হইতেছে। এটা অটো হয়, এ অটোই ধরে ফেলছে, অটো ধরে ফেলছে। মনে মনে করবো ভাই আপনি আমার ব্যাঙ্গাইতেছেন কে? আচ্ছা আমি দেখি তো আসলে এখান থেকে হচ্ছে হয়েছে কিনা এই অটো। এইখান থেকে হচ্ছে 2টা 3টা বাদ দিলাম, কয়টা আসছে ওর এরকম টোটাল আসছে কতগুলো? 36টা। আচ্ছা আবার একটু চেক দিই, চেক। তাও তো 36টাই আছে, কি প্রবলেম ধরলো? টাইটেল ই স্কুল। আচ্ছা আমরা একটু লাইনে যাই, এখানে ক্লিক করলে আমাদেরকে লাইনে নিয়ে যাবে।
মেটা টাইটেল স্কুল, কন্টেন্ট স্কুল, কন্টেন্ট স্কুল, ডিসক্রিপশন, কন্টেন্ট স্কুল, সব জায়গায় স্কুল লেখা হয়েছে খালি। আচ্ছা ঠিক আছে, যে জায়গাতে এটা ধরার কারণটা কি? এই স্পেসিংয়ের জন্য তো ধরার কারণ না। আমার কোডেও তো হচ্ছে এখানে কি শেষের দিকে এন্ডিংয়ে স্পেসিং থাকে। মেটা, হ্যাঁ আচ্ছা বুঝছি। লামিয়া, এইটা আসলো কই থেকে? যে এটা এই যে শেষের আগে ফরওয়ার্ড স্ল্যাশ আসলো কই থেকে? এটা অটো দিয়ে দেয় তোমারে? জি ভাইয়া, অটো দিয়ে দেন। কে দেয়? ওর নাম কও। পিটিয়া। দাঁড়াও, এই দেখো কিছু কাটি এগুলি। এই যে এই শেষের এন্ডিং হবে না তো? এই শেষের এন্ডিংয়ে তো ধরছো তোমারে। এই যে এন্ডিংগুলো কেটে দিলাম কয়েকটার, আবার একটু রিচেকে পাঠাই। দেখো কমে গেছে। এই যে এখানে কমে গেছে, আগে ছিল 36টা, এখন আসছে 25টা। কোন এডিটর ইউজ করো তুমি? ভাইয়া ভিএলসি ইউজ করি। না না ভিএলসি না, ভাইয়া ভিএলসি প্লেয়ার দিয়ে তো মানুষের মিউজিক শুনে। ভিএস কোড ভাইয়া। করো, আরও ইউজ করো বিএস কোড। এই শেষে হচ্ছে ওই এন্ডিং হবে না বোকামে, বুঝছো কি কইছি? জি ভাইয়া। আর এখানে কি ইরর করে রাখছো? টেক্সট কন্টেন্ট মেটা লিগেসি এনকোডিং ডিক্লারেশন ডিড নট স্টার্ট উইথ টেক্সট HTML। এই জায়গায় ভুল ধরছে। আর একটা হচ্ছে মেটা কার্সেট UTF-8, এগুলো তো আমরা ডিক্লেয়ার করে রাখলাম। আমাদের কারোরটাই প্রবলেম ধরলো না, ওরটাই প্রবলেম ধরলো কেন? ওর মাথায় সমস্যা আছে মনে হয়। ব্যাড ভ্যালু ইমেজ অ্যাট্রিবিউটের টাইপ ব্যবহার করছে। এই যে আচ্ছা, এই যে একটা ধরছে। এখানে টাইপের অ্যাট্রিবিউট কিসের এটা? ভাইয়া এটা ট্যাব আইকনে। ফ্যার আইকনে টাইপে যে দেখেন কি বলছে, ব্যাড ভ্যালু ইমেজ ফর অ্যাট্রিবিউট টাইপ। এটা হচ্ছে ইরর ধরছে 4 নম্বর লাইনে, 4 নম্বর ইরর। এটা হচ্ছে কয় নম্বর লাইন? 17 নম্বর লাইন। আরে ওর গেল কই? HTML কোডটা গেল কই? কেমনটা লাগে? এই যে দেখো এখানে টাইপ ইমেজ, এটা বাদ দিচ্ছি, বাদ দিয়ে চেক দিচ্ছি। আশা করি এই ইরোটা সলভ হয়ে যাবে। হ্যাঁ ওটা সলভ, ওটা নাই আর। একটা ইরর কমছে। ওই যে এই ফরওয়ার্ড স্ল্যাশ এন্ডিংয়ের আগে ফরওয়ার্ড স্ল্যাশ, এটা বাদ দিবা। আর হচ্ছে ওই ব্যাড ভ্যালু, এটা ব্যাড ভ্যালু বলার কারণটা কি? হ্যাঁ এটার হচ্ছে ওই যে টাইপটা বাদ দিবা, এটা তো দেখাইলাম। আর এখানে ব্যাড ভ্যালু বলছে কেন? মেটা ইকুইপমেন্ট, এটা কি আমরা লিখছিলাম? আমি কি এটা লিখে দিছিলাম? এই আমি তো এটা কোনো জায়গায় বসাইনি, তুমি এটা না বসাইছি তো। কন্টেন্ট টাইপ HTML, এইটার জন্য এরর ধরতেছে কেন? টেক্সট HTML কার্সেট UTF-8। আচ্ছা আমাদের কি কার্সেট UTF-8 দুইবার হয়ে গেছে তাহলে? তুমি কি কার্সেট UTF-8 তাহলে দুইবার বসানো তোমার সাইটে? এই যে একবার কার্সেট UTF-8 একবার বসাইছে এই জায়গায়,
আবার বসাইছে হচ্ছে আরেক জায়গায়, এই যে এই জায়গায়। আহারে, আমি এর জন্য তো হচ্ছে একটা কেটে দিছিলাম, এর জন্য তো একটা কেটে দিছিলাম আমি, দুইটা বসাইছে। দেখি এখন ইররটা যায় কিনা। আরও একটা ইরর, হ্যাঁ আরও একটা, না ইরর ওইটা সরে নাই, ওইটাই আছে। পারসেট কন্টেন্ট UTF-8 ব্যাড ভ্যালু টেক্সট HTML বলতেছে এই যে এইটা না দিতে, ব্যাড ভ্যালু টেক্সট /HTML content the legacy encoding declaration did not start with text HTML। তাহলে আপনারা একটা কাজ করবেন ভাইয়ারা পুরা শুনেন, এই যে এইটা আপনারা বসানোর দরকার নেই, এটা পরিবর্তে এইটা বসায় রাখবেন, মেটা কার্সেট UTF-8 ওটা বসায় রাখবেন, ওটা বলতে এইটা দেখেন এখানে, এই যে এইটা মেটা কার্সেট UTF-8, এইটা আমরা তো বসাইতাম, এর পাশাপাশি নতুন নিয়ে আসছিলাম হচ্ছে এই যে এইটাও, এটা বাদ দেন, কার্সেট UTF-8 একটা রাখেন তাহলেই হবে। ঠিক আছে লামিয়া, ওই বাকি দুই একটা প্রবলেম যেগুলো আছে এগুলো ফিক্স করো তাহলেই হবে। লামিয়ারটা ভালো হয়েছে। এটা কারটা দেলোয়ার ভাই, দেলোয়ার ভাই কই আপনি? আরে স্যার, স্যার নিজের মনের মাধুরী মিশাই করছে, স্যারের এখন ধরে ফেল করাই দিব। স্যার এদিকে আসেন, কই আপনি? আছে ক্লাসে উনি? দেখেন তো, নাই? আসেন। বুটস্ট্র্যাপ style.css মিডিয়া তিনটা একসাথে হবে, বুটস্ট্র্যাপ আইকন অল এই দুইটা হচ্ছে এই CSS তিনটার উপরে থাকবে। আপনার CSS ভ্যারিয়েবলের প্রয়োগ কই? CSS ভ্যারিয়েবল কই আপনার? ফেল, দেলোয়ার বাইরে ফেল, ফেল দিবাহন। এটা কোনটা দিছেন আবার? কোড, আরে দয়ালু, কোড সবার সাথে শেয়ার করে দিয়েছে যাতে কেউ চাইলে এখান থেকে আইসা ডাউনলোড কইরা তারপরে হচ্ছে কপি পেস্ট করে SW জমা দিতে পারে। ডলার ভাই আপনি এখানে স্টাইল মিসিং আছে, স্টাইল ঠিক হয় নাই, আর আপনি নিজের মতন করে করতে যেয়ে এই ভুলগুলো আপনি করছেন। আমি বারবার বলে দিছি যে এরকম করবেন না, আমি যেভাবে করছি A to Z ওইভাবে করবেন না, আপনি এখানে অনেক মিসিং আছে। অনুগ্রহ করে আপনি যেভাবে হচ্ছে মানে আমি যেভাবে করছি পুরোটা ওইভাবে জমা দেন, আপনার এটা হচ্ছে ফেইল, এটা কাউন্ট হবে না। আকলিমাপু লামিয়ারটা দেখছি, আর এটা কারটা মোহাম্মদ রায়হান, রায়হান কি আছে ক্লাসে? জি স্যার, আসসালামু আলাইকুম। আবার কত কি কইলি তুই? সুন্দর করে সালামটা দে। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। কি হয়েছে? উচ্চারণ কি? সালামের উচ্চারণ কি? ওয়ালাইকুম সালাম স্যার। আরে বেটা আমি তোর সালাম দিছি নাকি? আমি জিজ্ঞেসি সালামের উচ্চারণ কি? আসসালামু আলাইকুম। এই বলেন সবাই, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। মুখে কি একটু এক আলিফ দুই আলিফ টান পড়ে না? আসসালাতে টান আছে তো, আসসালামু আলাইকুম। চট্টগ্রামের মানুষ সালাম দিলে মনে হইতেছে যে বকতেছে, এরকম একটা অবস্থা। সুন্দর করে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবার সুন্দর হয়েছে। আচ্ছা তোমার এখানে এই যে সাইন ইনের রেসটা ছোট হাতের কেন? এই যে একটা ভুল, এটা ঠিক আছে, এটা ঠিক আছে। মাঝখানেরটারে অ্যাক্টিভ করছে কে? শুরুটা অ্যাক্টিভ থাকবে, শুরুটা অ্যাক্টিভ করে রাখছো না? শুরুটা অ্যাক্টিভ থাকবে, শুরুটা। আচ্ছা ওকে, এখন আমাদের করণীয় কি? রেসপন্সিভনেস চেক করা, ও কী করছে রেসপন্সিভনেস। রেসপন্সিভ করো নাই এটা? স্যার করছিলাম তো। তাহলে এখানে এত বড় ফন্ট সাইজ কেন? এটা মিডিয়া কুইরি কই?
এই যে এটার মিডিয়া কোয়েরি কই, লার্ন উইথ ফান, এটার মিডিয়া কোয়েরি কই? 320 কেমনে করছো? হ্যাঁ, আরে আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ। এই সবাই দেখেন ওখানে কি ভুল করছে কম, মানি চোট শেষ আমার। কি ভুল হয়েছে এখানে বলেন, বলো ছেলে বলো, কি ভুল করছো? তো মিডিয়াটা স্যার সিএসএস এর দিছে এখন। হ্যাঁ, তা তুমি এটা উপরে গেলে দিলা কেমনে? এটা উপরে দিছো দেখেই তোমার হচ্ছে মিডিয়া করে এখানে কাজ করে নাই। মানে কি, কেমনে কি, কেমনে পারে এটি? এই কার ফাইল, এটা কার ফাইল দেখা দেখা হচ্ছে কোড জমা দিছস ক? না স্যার আপনার মতো করে করা চেষ্টা করছি। আহারে, তা শেষমেশ এসে এই জায়গা হচ্ছে তিরি এসে তুরি ডুবে গেল কেন? অ্যালাইনমেন্টের অবস্থা ভালো না, কোডের অ্যালাইনমেন্টের অবস্থা ভালো না। এই জায়গায় কারে বসাবা? মানে কারে নিয়ে সংসার পাতবা? ছেলে ভুল ফিক্স করো, ফিক্স করে আবার জমা দাও। মাইল স্যার, লাগাবো এখন তাহলে, মাইল ঠিক হয়ে যাবে। একবারে মাইল লাগাবো। জবাদ ই স্কুল কমপ্লিট হয়েছে? আর চেক করবো না আমি। ই স্কুল আজকে কমপ্লিট করে জমা দেওয়ার কথা ছিল, আজকে কমেন্ট অফ করে দিব এখনই আমি। তা সবাই একটা এক্সামের জন্য রেডি হন, নিজের মনের মাধুরী মিশাই এক্সামটা দিবেন। এক্সামটা দিবেন কই থেকে? ফিগমা কমিউনিটিতে চলে যাবেন। ফিগমা কমিউনিটি ওয়েবসাইট টেমপ্লেট লিখে সার্চ করেন, দেখবেন figma.com-এর আন্ডারে ফিগমা কমিউনিটিতে নিয়ে যাবে আপনাদেরকে, যেখানে আপনারা অনেক ফ্রি ওয়েবসাইট টেমপ্লেট পাবেন। তো এই সমস্ত ফ্রি ফিগমা টেমপ্লেটগুলোকে আপনারা আপনাদের প্রজেক্টে কানেক্ট করবেন। কীভাবে কানেক্ট করবেন এগুলো নিয়ে আপনাদের সাথে আগেই কথা বলা হয়েছে। তো ক্লাস ভিডিওর ভিতরেই তো হচ্ছে আছে ওইটা, আপনাদের যেইটা পছন্দ ফিগমা, যেইটা পছন্দ এখান থেকে, যে এটা সবই ওয়েবসাইটের টেমপ্লেট। তবে আবার একটু বলে দিই, এইখান থেকে এসে হচ্ছে ফ্রিতে ক্লিক করবেন, ফ্রি টেমপ্লেটগুলো দিয়ে কাজ করবেন আপনারা। ধরেন এই টেমপ্লেটটা পছন্দ হয়েছে, ক্লিক করবেন, এবার এরপরে হচ্ছে ওপেন ইন ফিগমাতে ক্লিক করবেন, ফিগমা নিয়ে যাবে আপনাকে। বা প্রথম ক্লাস হচ্ছে ক্লাসের ভিডিওটা দেখেন, ওইখানে দেখলে হচ্ছে আপনার মনে পড়ে যাবে যে ফিগমা নিয়ে কীভাবে কাজ করতে হয়, এটা রিসোর্স বলা আছে। তো এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আপনাদেরকে পোস্ট দিব আমি আপনাদের গ্রুপে। এটা হচ্ছে complete a website using HTML, CSS, Bootstrap 5, media query, submit, GitHub link। আপনাদের যার যেটা পছন্দ সেটাই আপনারা নেবেন, নিয়ে আপনারা কি করবেন, আপনারা হচ্ছে সেই প্রজেক্টটা কমপ্লিট করে জমা দিবেন। তবে কারোর প্রজেক্ট কারোর সাথে মিলতে পারবে না, মানে প্রত্যেকের প্রজেক্ট হচ্ছে ইউনিক হইতে হবে। এখন বলতে পারেন ভাই ইউনিক প্রজেক্ট, এত প্রজেক্ট পাবো কই? ফিগমা কমিউনিটিতেই আছে হাজার হাজার ফিগমা ফাইল, এখান থেকে যেটা ভালো লাগে নিয়ে নেন। এখন বলতে পারেন ভাই মারামারি তো লেগে যাবে, কারণ আমি যে হচ্ছে একটা নিয়েছি সেটা তো আরেকজনও নিয়ে নিতে পারে। আগে আসলে আগে পাবেন, কেমন আগে আসলে আগে পাবেন সেটা একটু দেখায় দিই। আপনি ফিগমাতে যাবেন, যে আপনি কি করছেন, ধরেন হচ্ছে একটা হচ্ছে আপনি নিয়ে নিছেন, আপনার যেটা ফিগমা আপনার পছন্দ হয়েছে, আপনি ফিগমাটা আপনার ড্যাশবোর্ডে নিছেন। প্রথম কাজ হবে যেটা আপনি ড্যাশবোর্ডে নিছেন সেটা একটা ফুল পেজ একটা স্ক্রিনশট নেবেন। ফুল পেজ আবার স্ক্রিনশট নেয় কীভাবে, তাকান ফুল পেজের স্ক্রিনশট কীভাবে নেয় সেটা দেখেন। দুইটা জিনিস জমা দিবেন, এই যে ফিগমা পুরোটা, এই যে ধরেন এই যে উপরে নামটার উপরে ধরবেন, এই যে নামের উপরে ক্লিক করলে পুরো ফিগমাটা চুজ হয়েছে না, প্রপার্টিসে যাবেন, এখান থেকে হচ্ছে এক্সপোর্ট অপশন আসবে আপনাদের। আরে কই এটা এক্সপোর্ট অপশন, এই যে দেখেন এক্সপোর্ট, এখানে দিবেন হচ্ছে 1 গুণন
এই যে দেখেন ফুল ফিগমা ফাইলটাই এখানে হচ্ছে আমি এই যে দিলাম না, চুজ করলাম এক গুণন দিয়ে, জেপিজি দরকার নাই, সরি পিএনজি দরকার নাই, জেপিজি। এখন আমি এক্সপোর্টে ক্লিক করলে ফুল ফ্রি মানে ফুল পেজের একটা স্ক্রিনশট চলে আসবে। সো এই স্ক্রিনশট জমা দিবেন নাম্বার 1। নাম্বার 2 আরেকটা জিনিসও জমা দিতে হবে, সেটা কি, সেটা হচ্ছে এটার লিঙ্ক। রাইট বাটন ক্লিক করে এই যে কপি লিঙ্কে ক্লিক করবেন, কপি লিঙ্কে ক্লিক করে লিঙ্ক জমা দিবেন। মানে আপনাদের সিস্টেমটা হবে এরকম যে এই যে আমি যে এখানে কমেন্ট মানে পোস্টটা যে করব, আমি এখন পোস্ট করে দিচ্ছি, আপনারা এই জায়গায় এসে স্ক্রিনশট জমা দিবেন, লিঙ্ক জমা দিবেন, এই যে লিঙ্ক জমা দিলাম, এই লিঙ্কটা যাচ্ছে। এত সময় লাগে কেন? এই লিঙ্কটা যাবে, এই লিঙ্কের রিপ্লাইতে স্ক্রিনশট, আর এই যে স্ক্রিনশটের রিপ্লাইতে গিটহাব লিঙ্ক। এই ফরমেশন হচ্ছে আপনারা প্রত্যেকের প্রজেক্ট জমা দিবেন। যে আগে স্ক্রিনশট আর হচ্ছে এই লিঙ্ক জমা দিবেন, ফিগমা ফাইল তার, এবার সে সেটা করে হচ্ছে লাইভ লিঙ্ক জমা দিবেন। আর এত কিছু হচ্ছে বলতে পারবো না, এটাই আপনারা করে এবার জমা দেন। সময়টা বলে দেওয়া উচিত তাই না? সময়টা বলে দিচ্ছি, রাখেন। কমপ্লিট ওয়েবসাইট, GITHUB ছোট হাতে লিখছি, নো প্রবলেম। এটার সময় হচ্ছে আপনাদের জন্য, আচ্ছা বাড়াই দিলাম, জান 10 তারিখ পর্যন্ত এটা জমা থাকবে, জমার ডেট 10 তারিখ পর্যন্ত ইনশাআল্লাহ। একটু সময় দিয়ে দিলাম, উইদিন 10 তারিখ। এরপরে যদি হচ্ছে সাবমিট করেন তাহলে আর ওইটা আর হচ্ছে হবে না, কাউন্ট হবে না। 10 তারিখের ভেতরে পারবেন আপনারা? বলেন পারবেন কি না, ইয়েস নো। যদি না পারেন যে ভাই পারবো না, তাহলে এতদিন যা হচ্ছে আপনাদের পেছনে পরিশ্রম করছি, যা কষ্ট করছি সব হচ্ছে বৃথা, শুধু শুধু হচ্ছে করছি এগুলো। তাড়াতাড়ি বলেন পারবেন কি না। থ্যাংক ইউ ভেরি মাচ। কনফিডেন্স রাখেন, কাজ করেন। এটা পিন করে দেই নাই, পিন টু ফিচার্ড, পিন টু ফিচার্ড। আমি আর ই স্কুলের প্রজেক্ট কারো চেক করবো না, ই স্কুলের প্রজেক্ট চেক করা ডান। এখন আমরা জাভাস্ক্রিপ্ট শুরু করব ইনশাআল্লাহ, আর আপনারা হচ্ছে এই এক্সামটা হচ্ছে 10 তারিখের ভিতরে জমা দেবেন। ভাইয়েরা পুরা আজকে জাভাস্ক্রিপ্ট শুরু করব। তো জাভাস্ক্রিপ্টের জন্য ডকুমেন্টেশন পড়তে হবে না, কই থেকে পড়বেন? W3 স্কুলে জাভাস্ক্রিপ্টটা দেখতে পারেন, W3 স্কুলস চলে আসে, এখানে জাভাস্ক্রিপ্টে ক্লিক করেন। এই জাভাস্ক্রিপ্টের এখান থেকে ডকুমেন্টেশন পড়ে পড়ে কাজ করতে পারেন। আবার চাইলে MDN জাভাস্ক্রিপ্টেও যেতে পারেন, MDN জাভাস্ক্রিপ্ট, এই যে দেখেন মজিলা ফায়ারফক্স, ওরা হচ্ছে জাভাস্ক্রিপ্টের মেইন ডেভেলপার, MDN জাভাস্ক্রিপ্ট। তবে এই যে এইখানে যেই সিস্টেমে কাজ করা হয়েছে, এইখানে যে সিস্টেমগুলোতে কাজ করা হয়েছে, আমি আপনাদেরকে সরাসরি এইখান থেকে যদি এখন ডকুমেন্টেশন পড়াইতে যাই একটু কঠিন লাগবে, আপনাদের ধরতে একটু কষ্ট লাগতে পারে। তো বরাবরের মতন আমি নিজের মতন করে আগে কিছুটা পড়াবো, পড়ানোর পরে আপনাদেরকে এই MDN জাভাস্ক্রিপ্ট অথবা হচ্ছে জাভাস্ক্রিপ্টের W3 স্কুলের এই যে এইখান থেকে আপনাদেরকে ডকুমেন্টেশন পড়াবো ইনশাআল্লাহ। আপাতত এই দুইটা অফ করে দিই। আমি ছোট্ট করে আপনাদের জন্য একটা ডকুমেন্টেশন রাখছি, আসেন সেইটা একটু আলোচনা করে দিই। আর আমার ওই একটা ডকুমেন্টেশন যেটা সাজাইছি ছোট্ট করে, ওইটার ভিতরে মোটামুটি ইম্পর্ট্যান্ট জাভাস্ক্রিপ্টে যা যা থাকে, যেগুলো দিয়ে হচ্ছে আমরা কাজ করি, সেই সমস্ত বিষয়গুলো চলে আসে। পড়ানোর আগে একটা ওয়ার্নিং দিয়ে নেই, জাভাস্ক্রিপ্ট বিষয়টা কিন্তু একটু টাফ বলতে জাভাস্ক্রিপ্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যখনই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কনসেপ্ট আসে, বিষয়গুলো একটু জটিল হওয়া শুরু করে। আপনি যত প্র্যাকটিস করবেন এই বিষয়গুলো তত সহজ হবে, আপনি যত প্র্যাকটিস কম করবেন বিষয়গুলো তত কঠিন লাগবে। HTML CSS এর কথা চিন্তা করেন, ওইখানেও কিন্তু হচ্ছে দেখা গেছে যে আমরা কোড করে করে যে কাজগুলো করছি, প্র্যাকটিস যত বেশি করছি কাজ সহজ হয়েছে, প্র্যাকটিস কম করছি কাজগুলো অনেক খারাপ অবস্থায় চলে গেছে। তো আমরা এইখানে জাভাস্ক্রিপ্ট jQuery জন্য আসেন এই পার্টটা আপনাদের জন্য রেডি করছি, এখান থেকে কিছু বিষয় একটু আলোচনা করে দিই।
আমি এগুলো খুব বড় করে আলোচনা করি নাই এখানে, কারণ আপনারা ডকুমেন্টেশন পড়লে বিস্তারিত অনেক কিছুই পাবেন। আমি এখানে হচ্ছে একবারে ইম্পর্ট্যান্ট টু দ্য পয়েন্টে ছোট ছোট করে যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে সুবিধা হবে, আপনার ধরতে সুবিধা হবে, ওইভাবে করে আমি এগুলো সাজাইছি। তো প্রথমে যদি খেয়াল করি, এখানে দেওয়া আছে একটা ডেফিনেশন, একটা কথা বলা আছে, সেটা কি হোয়াট ইজ জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্ট জিনিসটা কি সংক্ষেপে যদি বলি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। ফ্রন্ট এন্ড কেন? এই যে কম্পিউটার ওপেন করলেন, ওপেন করে কম্পিউটার যে স্ক্রিনটা আপনি দেখতে পাচ্ছেন, এই কম্পিউটার স্ক্রিনের এই পার্টটুকুতে যা লোড হয় সেটাই হচ্ছে আমরা ফ্রন্ট এন্ড হিসেবে সেটাকে আমরা বলি, বা আমরা হচ্ছে বলে থাকি এটাকে ইউজার এন্ড। সো এই যে ফ্রন্ট এন্ডের পার্ট, এখানে যা যা লোড হচ্ছে এই বিষয়টা, এইটার উপরেই কী হয় যে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্টটা কাজ করে। তবে হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের এখন হচ্ছে ব্যাক এন্ডও আছে, সেগুলো হচ্ছে দেখা যায় যে বিভিন্ন ফ্রেমওয়ার্ক আকারে হচ্ছে ব্যবহার করা যায়। তো আপাতত আমরা হচ্ছে এইটাই আমরা আপাতত মাথায় রাখি, জাভাস্ক্রিপ্ট হচ্ছে ফ্রন্ট এন্ডের একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কাকে বলে? যে সমস্ত বিষয়গুলো লাইন বাই লাইন এক্সিকিউট হয়, লাইন বাই লাইন। ধরেন আপনি 5টা লাইন কোড করলেন, ও প্রথম লাইন পড়বে, দ্বিতীয় লাইন, তৃতীয়, চতুর্থ, পঞ্চম লাইন পড়ে একবারে সব কিছু মিলায়ে তারপরে আউটপুট জেনারেট করবে। তো এটা হচ্ছে কি একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, লাইন বাই লাইন পড়ে এগুলোকে এক্সিকিউট করা হয়। তো জাভাস্ক্রিপ্ট একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ। আবার জাভাস্ক্রিপ্ট কিন্তু একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজও, মানে আপনি এটাকে ফ্রন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা ফ্রন্ট এন্ডের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেইটা বলেন সমস্যা নেই। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সবই খাটে ওর ক্ষেত্রে। স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? কারণ ও লাইন বাই লাইন এক্সিকিউট হয়। আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাকে বলা হয়? প্রোগ্রামিং জিনিসটা কি বুঝেন আপনারা? প্রোগ্রাম হচ্ছে একটা কমান্ড, তো যার মাধ্যমে আপনি একটা কমান্ড দিবেন সেটাই হচ্ছে কি একটা প্রোগ্রাম বা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হয়। সো এখানে আমি একটু এই বিষয়গুলো একটু আলোচনা করে দিছি, আসেন একটু এগুলো দেখি। ফ্রন্ট এন্ডের বিষয়টা কি? ইউজার ইন্টারফেস ইন্টারাক্টেড বাই দ্য ইউজার, মানে ইউজার যে ইউজার ইন্টারফেসটাকে ইন্টারাক্টেড করে, মানে হচ্ছে ব্যবহার করে, সেটাই হচ্ছে কি ইউজার ইন্টারফেস বা ফ্রন্ট এন্ড, সেই বিষয়টাকে হচ্ছে আমরা বলে থাকি। আর একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ অথবা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা কিনা হচ্ছে লাইন বাই লাইন কোড এক্সিকিউট করে, ওইটাকে হচ্ছে আমরা কি স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ বলতেছি। প্রোগ্রাম কাকে বলা হয়? একটা সেট অফ ইনস্ট্রাকশন, একটা সেট অফ কমান্ড যেটা কিনা এক্সিকিউট হয় মেশিনের মাধ্যমে। তো মেশিনের মাধ্যমে আমরা কি করি? কোনো একটা কমান্ড লিখে, কোনো একটা প্রোগ্রাম লিখে মেশিনকে ইনস্ট্রাকশন দিয়ে মেশিনকে ওই কাজটা করাই। তো আমার কমান্ড যদি ভুল হয়, আমার প্রোগ্রাম যদি ভুল হয়, তাহলে মেশিনও উল্টাপাল্টা কাজ করবে। আমার কমান্ড ঠিক থাকলে মেশিন ঠিক মতন কাজ করবে। সো আমাদের প্রোগ্রামিংটা ঠিক মতন শিখতে হবে, বা আমাদের এই কমান্ডগুলোকে ঠিক মতন আমাদের শিখতে হবে। এইখানে ছোট কিছু ডেফিনেশন দিছি, আসেন একটু বড় করে আলোচনা করি এবার। জাভাস্ক্রিপ্ট, যেটাকে সংক্ষেপে জেএস নামে ডাকা হয়, একটা লাইট ওয়েট মানে কি? হালকা পাতলা, মানে খুব দ্রুত লোড হয়। তো ও যদি খুব দ্রুত লোড না হতো তাহলে তো আমরা তো ওকে দিয়ে কাজ করতে পারতাম না। তো ফ্রন্ট এন্ডের পার্টে খুব দ্রুত লোড হয়। ফাংশনাল, মানে ওর ভিতরে ফাংশনের ব্যবহার আছে। অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইটসেলফ একটা বিশাল বড় কনসেপ্ট। সাধারণত প্রকৃতিতে যে সমস্ত উপাদান পাওয়া যায়, এই উপাদানগুলোকে কী করা হয়? এই উপাদানগুলোর হচ্ছে যে রিলেশন, এদের যে একজনের উপরে আরেকজনের যে কন্ট্রিবিউশন, এদের যে হচ্ছে আপনার যে সম্পর্কটা, ইত্যাদি যে বিষয়গুলো, ডিপেন্ডেন্সি ইত্যাদি বিষয়গুলো কী করা হয়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে খাটানো হয়। যখনই প্রকৃতি থেকে বিভিন্ন উদাহরণ নিয়ে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এইটাকে হচ্ছে ইমপ্যাক্ট, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে যখন হচ্ছে ইনক্লুড করা হয়, যখন হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিতরে এটাকে প্রয়োগ করা হয়, তখনই ওইটা হচ্ছে ওওপি বা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং হয়ে যায়। আমরা জাভাস্ক্রিপ্টে আর জেকিউরিতে আমরা হচ্ছে র কোডিংটা শিখব। আমরা জাভাস্ক্রিপ্ট বা জেকিউরিতে ওওপিটা হচ্ছে আমরা দেখব না। আমাদের ল্যাঙ্গুয়েজ, মানে আমাদের সিলেবাসের ভেতরে টপিকটা ইনক্লুড করা নাই। তবে আপনারা জাভাস্ক্রিপ্ট জেকিউরি ভালো করে শেখার পরে আপনারা চাইলে জাভাস্ক্রিপ্টের ওওপিটা দেখতে পারেন। কতদিন সময় লাগে জাভাস্ক্রিপ্ট জেকিউরি শিখতে? সাধারণত জাভাস্ক্রিপ্ট শেখার জন্য 3 মাস সময় প্রয়োজন সর্বনিম্ন, আর জেকিউরি শেখার জন্য হচ্ছে আপনার 2 মাসের মতন সময় প্রয়োজন। তো আমরা আমাদের হাতে তো এত সময় নেই, আমরা এখানে হচ্ছে 4টা বা 5টা ক্লাস পাবো, যেখানে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট জেকিউরি 2টা টপিকে আলোচনা করব ইনশাআল্লাহ। তো এই 4টা বা 5টা ক্লাসের ভেতরেই এইখানে হচ্ছে যে বেসমেন্ট, এইখানে যে হচ্ছে যে ফান্ডামেন্টাল যে বিষয়গুলো, যে মৌলিক যে ধারণাগুলো, সেগুলো আমি আপনাদের ক্লিয়ার করে দিব। এবং এই মৌলিক ধারণাগুলো ক্লিয়ার করার মাধ্যমেই আপনারা জাভাস্ক্রিপ্ট জেকিউরি ফার্দার আরও এক্সপ্লোর করতে পারবেন। আমি শিখাই দিব, বলে দিব যে এইভাবে কাজ করতে হবে। তো আমি একটা এক্সাম্পল করা দিব, ওইরকম আরও 10টা, 15টা, 100টা এক্সাম্পল আপনারা করবেন। যখনই ওই এক্সাম্পলগুলো আপনারা করবেন, বাকি বিষয়গুলো আপনারা ধরে ফেলতে পারবেন। তবে বাসায় আপনাদের যেটা করতে হবে সেটা হলো, আমি HTML পড়ায় আসছি, CSS পড়ায় আসছি, বুটস্ট্র্যাপ পড়ায় আসছি, তার মানে কিন্তু ওই কাজ শেষ, আমি আর পড়বো না, বিষয়টা এমন না।
আমি ক্লাসে পড়াই দিছি, আপনাকে বুঝাই দিছি, এইবার আপনি পিছনের ওই পড়া তার সাথে নতুন হচ্ছে যে টপিকগুলো অ্যাড হবে সেগুলো মিলায় একসাথে আপনাকে পড়তে হবে। কিভাবে পড়বেন? একটা প্রজেক্ট করেন ফিগমা টু HTML এর, সেটার ভিতরেই হচ্ছে দেখবেন HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, jQuery, মিডিয়া কোয়েরি সব চলে আসছে। এমন না যে হচ্ছে আপনাকে প্রত্যেক দিন আলাদা করে HTML, প্রত্যেক দিন আলাদা করে CSS, না। হ্যাঁ, আলাদা করেও পড়বেন, আলাদা করেও কিছু কিছু সময় পড়বেন। আমি HTML পড়ায় আসছি, আমি তো বলতে পারবো না যে HTML আমি সব শেষ করে দিছি। আমি CSS পড়াইছি, বুটস্ট্র্যাপ পড়াইছি, কিন্তু আমি তো বলতে পারবো না যে আমি সব শেষ করাইছি। এটা পসিবল না। এই ক্লাসের ভিতরে সব শেষ করানো আমার পক্ষে পসিবল না, এটা আপনারাও জানেন, আপনারাও বুঝেন এটা। আমার আর আপনার পক্ষে কি পসিবল? আমার পক্ষে হচ্ছে আমি পড়াগুলো যেইটা না হইলেই না ওইটা বুঝাই দিব, যেইটা হইলে আপনার হয়ে যাবে ওইভাবে বুঝাই দিব। এবার বাকিটা ওকে ভাইয়া বুঝাই দিছে, এবার আমি নিজে নিজে আরও পড়ি। ভাইয়ার কাছে হচ্ছে HTML এর ক্লাস শেষ, তার মানে আপনিও আর HTML সারা জীবনও ধরলেন না, তাইলে আপনি আর হচ্ছে পড়ালেখা করে আপনার কোনো লাভ নেই। আপনি কোনো ক্লায়েন্টেরও প্রজেক্ট করতে পারবেন না। কী হবে জানেন? একটু সামনের দিকে যাবেন, পিছনে পড়াগুলো প্র্যাকটিস করেন নাই, আপনি সব ভুলে খেয়ে সবগুলো হচ্ছে হজম করে বসে থাকবেন। তো অনেক দিন পরে হচ্ছে মনে হবে যে ঠিক আছে আবার একটু পড়তে বসবেন, অনেক দিন পরে 1 মাস 2 মাস পরে দেখবেন যে হচ্ছে একবারে জিরো থেকে আবার ধরতে হয়েছে। কেন? কারণ খেয়ে ফেলছেন। প্রত্যেক দিন অনেক না দৌড়ায়, মানে সরি, ওই যে খরগোশের যে গল্পটা বলছিলাম, যে শেষ সময়ে এসে অনেক না দৌড়ায় প্রত্যেক দিন একটু একটু করে দৌড়ান, ইনশাল্লাহ কাজে দিবে এটা। তো এই জাভাস্ক্রিপ্টের ভিতরে দেখেন বলতেছে যে জাভাস্ক্রিপ্ট লাইট ওয়েট, হালকা পাতলা। জাভাস্ক্রিপ্টের ভিতরে ফাংশনের প্রয়োগ আছে, অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজের প্রয়োগ আছে, এবং জাভাস্ক্রিপ্টকে ওয়েব পেজের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ হিসেবে ডাকা হয়। আপনারা এই ডেফিনেশনটা একটু মুখস্থ রাখবেন। কেউ যদি ছোট করে বলতে চান জাভাস্ক্রিপ্ট কি, বলবেন ফ্রন্ট এন্ডের স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ, বাস, তাহলে হবে। এবার একটু আমরা জাভাস্ক্রিপ্টের হিস্টোরি শুনবো। জাভাস্ক্রিপ্ট আবিষ্কার করেন ব্র্যান্ডন এইচ, এবং উনি এখনও জীবিত। এই যে ব্র্যান্ডন এইচ, আসেন দেখাই। উনি এবং ওনার টিম, ওনারা মজিলা কর্পোরেশন হচ্ছে তৈরি করছেন। মজিলা ফায়ারফক্স ব্যবহার করেন না, ওটা মজিলা কর্পোরেশনের আওতায়। সবার প্রথমে আজকে থেকে অনেক 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 আগে, সেই হচ্ছে 99 বা হচ্ছে 1996 বা 2000 এই সালের দিকে আর কি, তখন হচ্ছে আপনার কম্পিউটার বা হচ্ছে ব্রাউজার বা এই বিষয়গুলো তো তখনও হচ্ছে এত বেশি আবিষ্কৃত হয়নি। বিজ্ঞানীরা চিন্তা করলেন যে অনলাইনে ডকুমেন্ট নিয়ে আসতে হবে, কাগজে কলমে এখন আর ডকুমেন্টেশন হবে না, অনলাইনে নিয়ে আসবো ডকুমেন্টেশন। তো তারা ওইটা চিন্তা করে কী করলেন, আগে ব্রাউজার রেডি করলেন। ব্রাউজারের মাধ্যমে কিন্তু HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলো সব এক্সিকিউট হয়। উইদাউট ব্রাউজার এগুলো কিন্তু হবে না, কাজ করবে না। তো ওনারা প্রথমে ব্রাউজার বের করলেন, ইন্টারনেট আবিষ্কার হইলো, ব্রাউজার বের হইলো। ব্রাউজার বের হওয়ার পরপরই ডকুমেন্ট কাগজে কলমের কনসেপ্ট থেকে বাদ দিয়ে অনলাইনে নিয়ে যাওয়া হইলো। মানে কাগজে কলমে লিখলে কি হয়, সব জায়গায় নিয়ে যাওয়া পসিবল হয় না, ক্যারি করা পসিবল হয় না, সবাই সব কিছু অ্যাক্সেস করতে পারে না। কিন্তু আপনার এই ডকুমেন্টটা যদি কি থাকে, অনলাইনে থাকে, দুনিয়ার যে কোনো প্রান্ত থেকে যে কেউ এটাকে অ্যাক্সেস করতে পারবে। তার খালি হচ্ছে একটা ডিভাইস লাগবে, আর হচ্ছে আপনার মনে করেন ইন্টারনেট লাগবে, আর একটা ব্রাউজার লাগবে, বাস। তো কাগজ কলম নিয়ে দৌড়ানো তো পসিবল না, বাট এই 3টা জিনিস নিয়ে দৌড়ায় কিন্তু হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো ল্যাঙ্গুয়েজ বের করা পসিবল। যেমন আপনি করতেছেন, আপনি ইউটিউব থেকে হচ্ছে কী করেন, বিভিন্ন হচ্ছে টপিক দেখেন, ফেসবুকে বিভিন্ন টপিক দেখেন, আপনি গুগলে সার্চ করে বিভিন্ন রিসার্চ করেন না? সো ওইটা আসছে কই থেকে? ওই যে ডকুমেন্টেশন থেকে। তো অনলাইনে এই ডকুমেন্ট আনার পরে শুধু হচ্ছে HTML ডকুমেন্ট শুধুমাত্র দেখতে ভালো লাগে না, পরে কী করা হলো, এটাকে সুন্দর করা হলো, CSS আবিষ্কার হইলো। তো HTML, CSS আবিষ্কার করার পরে তখনও কিন্তু হচ্ছে HTML, CSS আবিষ্কার হওয়ার পরে কিন্তু আর কাজ যে হয় নাই বিষয়টা এমন না। প্রতিনিয়ত কিন্তু HTML এর উপরে, CSS এর উপরে, ব্রাউজারের উপরে কাজ চলতেছে, এখনও পর্যন্ত চলমান। যেমন এই যে মাইক্রোসফট এইজের যে ব্রাউজারটা আপনারা ব্যবহার করেন, এটা কিন্তু আবার কিছুদিন আগে আপডেট হয়েছে। গুগল ক্রোম কিছুদিন আগে হচ্ছে, লাস্ট 2-3 দিন আগে হচ্ছে মনে হয় আপডেট হয়েছে। তো এরকম এগুলো প্রতিনিয়ত আপডেটের উপরে আছে। তো বুটস্ট্র্যাপও আপনারা দেখছেন যে হচ্ছে বুটস্ট্র্যাপের 5 নিয়ার ফিউচারে হয়তো হচ্ছে এই বছর অথবা হচ্ছে সামনের বছর বা তারপরের বছর নতুন বুটস্ট্র্যাপের আপডেট আসতেই পারে, খুব স্বাভাবিক, এটা হইতেই পারে। আমরা অনেক দিন যাবৎ শুনতেছি যে HTML5 আছে, HTML6 চলে আসবে, কিন্তু এখনও পর্যন্ত হচ্ছে দেখতে পাচ্ছি না, হয়তো হচ্ছে নিয়ার ফিউচারে চলে আসবে। তো যাই হোক, তো HTML হইলো, CSS হইলো, ব্রাউজার রেডি হইলো, কিন্তু এগুলোর কাজ কিন্তু শেষ না। ডেভেলপাররা ওগুলোর উপরে কিন্তু তারা কিন্তু কাজ করতেছিলেন, আরও নতুন নতুন আপডেট আনতেছিলেন। ইন দ্য মিন টাইম এই যে হচ্ছে আপনার যে ব্র্যান্ডন এইচ, উনি এবং ওনার টিম, ওনারা চিন্তা করলেন যে আমরা কী করব, আমরা আমাদের ওয়েবসাইটটাকে একটু ইন্টারঅ্যাক্টিভ করব। তো এই ইন্টারঅ্যাক্টিভিটি আমরা কীভাবে মেনটেন করব? তো ইন্টারঅ্যাক্টিভ জিনিসটা কি দেখেন, এই যে ক্লিক করলেন, এই যে স্লাইড করলো, যে আইটেমটা স্লাইড করলো, এই যে স্লাইডারটা, এটাই একটা ইন্টারঅ্যাক্টিভিটি। তারপরে ধরেন হচ্ছে আপনি একটা ড্রপ ডাউন ব্যবহার করলেন, ওইটা একটা ইন্টারঅ্যাক্টিভিটি। মানে আপনি ওয়েবসাইটে যা যা করবেন সেগুলো হচ্ছে একটা ইন্টারঅ্যাক্টিভিটি। এই যে একটা ড্রপ ডাউন,
তো ওনারা চাইলেন, উনি এবং ওনার টিম, ওনারা চিন্তা করলেন যে আমরা ওয়েবসাইটে ইন্টারঅ্যাক্টিভিটি অ্যাড করবো কিসের সাহায্যে, জাভাস্ক্রিপ্টের সাহায্যে। তো উনি জাভাস্ক্রিপ্ট হচ্ছে প্রথম আবিষ্কার করেন, উনি ওনার টিম বসে জাভাস্ক্রিপ্ট আবিষ্কার করেন ওনারা। তো এই যে ব্র্যান্ডন এইচ, উনি জাভাস্ক্রিপ্টের কনসেপ্ট নিয়ে আসেন 1995-এর দিকে। পরবর্তীতে এই যে 1995-তে নিয়ে আসার পরে এইটার উপরে হচ্ছে আরও বেশ কিছু কাজকর্ম হয়। এই যে 1995-তে হচ্ছে উনি আবিষ্কার করেন, করার পরে উনি এটাকে নিয়ে যান হচ্ছে একমা স্ক্রিপ্টের কাছে, একমার কাছে নিয়ে যান। একমা স্ক্রিপ্ট না, সরি ভুল বলছি, একমার কাছে নিয়ে যান। একমা জিনিসটা কি? একমা ইজ অ্যান অ্যাক্রোনিম ফর ইউরোপিয়ান কম্পিউটার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে এই যে আপনি আজকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করলেন, আজকে আপনি একটা হচ্ছে প্রোগ্রাম তৈরি করলেন, এটাকে হচ্ছে ওরা ওনারা টেস্ট করবে যে এটা আসলে ঠিক আছে কিনা, বা এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মেনটেন করতেছে কিনা, সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো 1995 সালের দিকে তৈরি করার পরে 96 সালের দিকে হচ্ছে ওনাদের সাথে মানে ওনাদের কাছে নিয়ে যাওয়া হয়। 96-এর দিকে বা 97-এর দিকে, 96 মনে হয় নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে এই একমা টিম আর হচ্ছে এই যে ব্র্যান্ডন এইচ উনার টিম, এই দুইটা টিম একসাথে বসে কী করে, উনি যে ল্যাঙ্গুয়েজটা তৈরি করছে তার একটা হচ্ছে স্ট্যান্ডার্ড বা একটা হচ্ছে আপডেট নিয়ে আসে, যেটাকে হচ্ছে বলা হয় ES1 মানে হচ্ছে একমা স্ক্রিপ্ট 1 জাভাস্ক্রিপ্ট। তারপরে জাভাস্ক্রিপ্টের পরে কি হলো, একমা স্ক্রিপ্ট। ES1 মানে একমা স্ক্রিপ্ট 1। তো জাভাস্ক্রিপ্টটাকেই একমা স্ক্রিপ্ট এবং জাভাস্ক্রিপ্ট টিম একসাথে বসে কী করলো, কিছু স্ট্যান্ডার্ড হচ্ছে মেনটেন করলো যে এই কাজগুলো করা যাবে, এই কাজগুলো করা যাবে না, এগুলো করা উচিত, এগুলো করা উচিত না, বাস। 97-তে প্রথম যে হচ্ছে আপডেটেড ভার্সন নিয়ে আসলো সেটা হচ্ছে একমা স্ক্রিপ্ট 1। এরপরে হচ্ছে আপনার 98-তে একমা স্ক্রিপ্ট 2, এরপর হচ্ছে 99-তে একমা স্ক্রিপ্ট 3। এরকম করে প্রত্যেক বছর একটা করে ইয়ারলি আপডেট বের হয়। হ্যাঁ, বন্ধ থাকে আবার বের হয়, বন্ধ থাকে আবার বের হয়, ইয়ারলি একটা করে এডিশন। অনেক মানে রিভিশন একটা ভার্সন যেটা হচ্ছে ES5 বলা হয়, যেটা নিয়ে আসা হয়েছে হচ্ছে আপনার 2009-এর দিকে। এরপরে হচ্ছে ES6 আসছে 2015-তে। আর এখন পর্যন্ত যেটা হচ্ছে প্রত্যেক বছর একটা করে হচ্ছে আপডেট বের হয়। একমা স্ক্রিপ্ট 16, 2017, 18, 19, 20, 21, 22, 23, 24। তো 2024 সালের জুনের 24-এ আপনার একমা স্ক্রিপ্ট হচ্ছে একমা স্ক্রিপ্ট 2024 রিলিজ হয়েছে। সম্ভবত এখন হচ্ছে জুন মাস যেহেতু শেষ, হয়তোবা হচ্ছে নতুন একমা স্ক্রিপ্টের যে ভার্সনটা সেটা লঞ্চ হয়ে গেছে, অথবা হয়তোবা আর কয়েকটা দিন পরেও হতে পারে। সাধারণত এই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো জুন জুলাই অথবা হচ্ছে আপনার সেপ্টেম্বর অক্টোবর, আবার হচ্ছে নভেম্বর ডিসেম্বর, এই মাসগুলোর দিকে হচ্ছে নতুন ভার্সন হচ্ছে নিয়ে আসে ডেভেলপাররা। তো এখন কথা হচ্ছে যে ভাইয়া একমা স্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্ট কি, প্যাচ লেগে গেল। তো আসেন একটু আবার ক্লিয়ার করে দিই। 1995 সালের দিকে যখন এই ব্র্যান্ডন এইচ এই জাভাস্ক্রিপ্ট উনি আবিষ্কার করার পরে উনি এটার নাম দিয়েছেন লাইভ স্ক্রিপ্ট। কেন? কারণ একবারে ফ্রন্ট এন্ডে বিহেভিয়ার মেনটেন করতেছে, লাইভ কাজ করতেছে, এর জন্য লাইভ স্ক্রিপ্ট ছিল। তো পরবর্তীতে এই লাইভ স্ক্রিপ্টটাকেই উনি নাম চেঞ্জ করে জাভাস্ক্রিপ্ট রাখেন। জাভা এবং জাভাস্ক্রিপ্ট দুইটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা এবং জাভাস্ক্রিপ্ট একরকম না, আলাদা। হ্যাঁ, প্রোগ্রামের কনসেপ্ট একরকম হতে পারে, কিন্তু দুইটার উৎপত্তি, দুইটার হচ্ছে কাজের ধরন, কাজের হচ্ছে যেই জায়গাটা সেটা আলাদা। জাভাস্ক্রিপ্ট ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার হয়, আর জাভা নামে যে আরেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে সেটা ব্যবহার হয় হচ্ছে মোবাইল অ্যাপ্লিকেশন তৈরির জন্য। সো যাই হোক, তো উনি জাভাস্ক্রিপ্ট হচ্ছে রাখেন এইটার নাম। এখন কথা হচ্ছে ভাই জাভাস্ক্রিপ্ট রাখলেন কেন? এত নাম থাকতে জাভাস্ক্রিপ্ট কেন পছন্দ হইল? তো 1995, 2000 ওই সময়টাতে হচ্ছে আপনার জাভা একটা খুবই পপুলার একটা ল্যাঙ্গুয়েজ ছিল। আপনাদের হাতে যদি পুরাতন দিনে হচ্ছে ফোন থাকে, আপনারা দেখবেন যে ফোনটা ওপেন করলেই একটা চায়ের কাপ, একটা ধোয়া ওঠা হচ্ছে একটা সিম্বল দেখাই। তো মনে আছে আপনাদের? আমার মনে হয় যে হচ্ছে আপনারা অনেকেই ওগুলো ইউজ করছেন, ফোন দেখছেন না? ওইটা কিন্তু জাভার সিম্বল ছিল, জাভার লোগো এটা। সো এই হচ্ছে ওই জাভা। ব্র্যান্ডন এইচ উনি কী করছেন, উনি হচ্ছে এই জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার উপরে অনেক বেশি হচ্ছে আপনার ওনার এটা হচ্ছে পছন্দের একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওনার ইন্সপায়ারেশন ছিল অন্যরকম ওই জাভা ল্যাঙ্গুয়েজটার উপরে। সো ওই জাভার উপরে ডিপেন্ড করে উনি এটার নামকরণ করা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তবে আবারও বলে দিচ্ছি, জাভা একটা আলাদা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট আলাদা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। জাভা ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটার উপরে উনি ইন্সপায়ার্ড হয়ে ওনার তৈরি করা ল্যাঙ্গুয়েজটার নাম উনি রাখেন জাভাস্ক্রিপ্ট। আর তারপরে যখন একমার কাছে নিয়ে যাওয়া হয় এবং একমা এটার যখন একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে, তখন এটার নাম একমা স্ক্রিপ্ট হয়ে যায়। এই জাভাস্ক্রিপ্ট আর একমা স্ক্রিপ্ট বিষয়টা হচ্ছে আলাদা কোনো কিছু না, একই জিনিস। আপনি বলতে পারেন জাভাস্ক্রিপ্টও যা, একমা স্ক্রিপ্টও তাই, অথবা বলতে পারেন একমা স্ক্রিপ্ট হচ্ছে জাভাস্ক্রিপ্টের স্ট্যান্ডার্ড,
বাস, বা বলতে পারেন হচ্ছে উপভাষা একটা। আর জেএস সংক্ষেপে জাভাস্ক্রিপ্টকে আমরা জেএস বলে থাকি। জাভা আর জেএস এক জিনিস না, দুটো ডিফারেন্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আমি কি আপনাদেরকে এই পার্টটুকু বুঝাইতে পারছি? ডেফিনেশন, হিস্টোরি এবং হচ্ছে ভার্সন। খেয়াল রাখবেন, জাভাস্ক্রিপ্ট রান হয় ব্রাউজারে, অন্য কোনো জায়গায় কিন্তু কাজ করবে না। জাভাস্ক্রিপ্টের সাহায্যেই আমাদের যে ওয়েবসাইটের যে কন্টেন্টগুলো থাকবে বা স্টাইলগুলো থাকবে সেগুলো আমরা ম্যানিপুলেট করতে পারবো। তো জাভাস্ক্রিপ্ট শেখার আগে কি জানা উচিত? জাভাস্ক্রিপ্ট শেখার আগে অবশ্যই আপনাকে HTML, CSS, বুটস্ট্র্যাপ এগুলো জানা থাকা উচিত। জানা থাকলে ভালো করে কাজকর্ম করতে পারবেন। HTML না থাকলে, HTML না জানলে জাভাস্ক্রিপ্টে কাজই করতে পারবেন না। কারণ HTML এর সাহায্যে আগে কন্টেন্ট তৈরি হয়, তারপরে তার উপরে আমরা স্টাইল করি বা বিহেভিয়ার আনি। জাভাস্ক্রিপ্ট অথবা jQuery আপনার প্রজেক্টে আপনি দুইটাই ব্যবহার করতে পারেন, অথবা দুইটার যে কোনো একটা দিয়েও আপনি কাজ করতে পারেন। HTML এর সাহায্যে ওয়েবসাইটের স্ট্রাকচার, CSS এর সাহায্যে স্টাইল বা লেআউট, আর জাভাস্ক্রিপ্টের সাহায্যে হচ্ছে আমরা ওয়েবসাইটের বিহেভিয়ার মেনটেন করি। তো জাভাস্ক্রিপ্ট বা jQuery কেন? আচ্ছা, কেন জাভাস্ক্রিপ্ট আগে এটা শিখি? জাভাস্ক্রিপ্ট অবশ্যই মোস্ট পপুলার, এবং তার সাথে হচ্ছে ওয়েবসাইটের ইন্টারঅ্যাক্টিভিটির ভিতরে ক্ষেত্রে ওরা ব্যবহার হয়। আর জাভাস্ক্রিপ্ট শিখলে পরবর্তীতে জাভাস্ক্রিপ্টের যদি কোনো ফ্রেমওয়ার্ক যেমন রিয়্যাক্ট বা ভিউ বা হচ্ছে অন্য কোনো ল্যাঙ্গুয়েজ যদি শিখতে চান, শিখতে পারেন। জাভাস্ক্রিপ্টটা ইজি টু লার্ন। এখানে দেখেন, ইজি টু লার্নের কথা শুনে হাইসেন না আবার মনে মনে। কোনো জিনিসই ইজি না, কোনো জিনিসই কঠিন না। প্র্যাকটিস করলে বিষয়গুলো হয়ে যাবে। তো জাভাস্ক্রিপ্ট আপনার ওয়েবসাইটে আপনি 4টা জায়গায় কোড লিখতে পারবেন। জাভাস্ক্রিপ্টের কোড এক, এই যে ধরেন হচ্ছে আপনার HTML, আপনার এই HTML এর পাশেই আপনি লিখতে পারবেন। আবার এই হেডেও লিখতে পারবেন, আবার চাইলে এই যে বডি রেন্ডিং ট্যাগের উপরেও লিখতে পারবেন, আবার চাইলে একটা আলাদা ফাইল script.js-এও লিখতে পারবেন। বাট সবচেয়ে বেস্ট হচ্ছে script.js-এ লেখা। আচ্ছা, এবার আসেন কিছু টার্মসের সাথে পরিচিত হই। এই জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে গেলে এই টার্মসগুলোর সাথে পরিচিত হওয়া লাগবে। আপনি জাভাস্ক্রিপ্ট দিয়ে যখন কোনো একটা কাজ করতে যাবেন, তখন আপনাকে ফাংশন ব্যবহার করতে হবে। জাভাস্ক্রিপ্টে ফাংশন ব্যবহার করতে হবে। ফাংশন জিনিসটা কি? ফাংশন হচ্ছে একটা ব্লক অফ কোড। যখন আপনি ফাংশনটাকে কল করবেন, তখন কি হবে? ওই ফাংশনটা এক্সিকিউট হবে। এক্সিকিউট হয়ে কী হবে? আপনি ওই ফাংশনের ভিতরে যা যা বলে রাখবেন সেই কাজটা ও আপনার জন্য করে দিবে। ফাংশন তখনই কাজ করবে যখন আপনি ওকে কল করবেন। উইদাউট কলিং ফাংশন কাজ করে না। So a JavaScript function is a block of JavaScript code that can be executed when called. আপনি যখন ওকে ডাক দিবেন ও তখন কাজ করবে, আপনি ওকে ডাক দিবেন না ও কাজও করবে না। তো এই জাভাস্ক্রিপ্টের ফাংশনটা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে ইউজার ডিফাইন অথবা প্রি ডিফাইন। ইউজার ডিফাইন আর একটা হচ্ছে প্রি ডিফাইন। ইউজার ডিফাইন কোনটা আর প্রি ডিফাইন কোনটা? জাভাস্ক্রিপ্টের ডেভেলপাররা যেই সমস্ত ফাংশন তৈরি করে রাখছে সেগুলো হচ্ছে প্রি ডিফাইন ফাংশন। যেমন আপনি চাইতেছেন আপনি জাভাস্ক্রিপ্টের মাধ্যমে ডেট দেখবেন। জাভাস্ক্রিপ্টের ডেট নামে একটা ফাংশন আছে। এই ডেট নামে ফাংশনটা আপনি কেউ বানাই নাই, কে বানাইছে? জাভাস্ক্রিপ্টের ডেভেলপাররা বানায় রাখছে। তো এই ডেট ফাংশনটা কল করলেই দেখবেন আপনাকে ডেট দেখায় দিবে। তো এই সমস্ত প্রি ডিফাইন ফাংশনগুলো ব্যবহার করেই আমরা আমাদের ইউজার ডিফাইন ফাংশন তৈরি করি। মানে আমরা চাচ্ছি কাস্টম কোনো একটা ম্যানিপুলেশন করতে, জাভাস্ক্রিপ্টের থ্রুতে কাস্টম কোনো একটা ডাটা ম্যানিপুলেট করব বা কোনো একটা কমান্ড এক্সিকিউট করব। তো তখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সমস্ত প্রি ডিফাইন যে ফাংশনগুলো আছে জাভাস্ক্রিপ্টের ডেভেলপারদের তৈরি করা, সেগুলো ব্যবহার করে আমাদের মতন করে আমাদের কাস্টম ফাংশন তৈরি করতে হবে। এই কনসেপ্টগুলো অনুগ্রহ করে ভালো করে মাথায় একটু বসান, নাহলে কাজ করতে পারবেন না। তাহলে জাভাস্ক্রিপ্ট কয় রকমের? দুই রকমের। একটা হচ্ছে ইউজার ডিফাইন, একটা হচ্ছে প্রি ডিফাইন। যেগুলো জাভাস্ক্রিপ্টের ডেভেলপাররা আগে থেকেই তৈরি করে রাখছেন সেগুলো হচ্ছে প্রি ডিফাইন। আর যেগুলো আমরা এই সমস্ত প্রি ডিফাইন জাভাস্ক্রিপ্টের ফাংশন দিয়ে আপনি যেগুলো তৈরি করব, মানে প্রি ডিফাইন ফাংশনগুলো দিয়ে আপনি যেইগুলো তৈরি করব আমাদের মতন করে যেগুলো বানাবো সেগুলো হচ্ছে ইউজার ডিফাইন। ইউজার ডিফাইনের আরেকটা নাম হচ্ছে কাস্টম, প্রি ডিফাইনের আরেকটা নাম হচ্ছে ডেভেলপার বিল্ড। তো এবার আমরা পরের পার্টে যাব। জাভাস্ক্রিপ্ট এই ফাংশন ডিক্লেয়ারের কিছু রুলস আছে, একটু শুনেন। জাভাস্ক্রিপ্টের যদি কোনো একটা কাস্টম ফাংশন আপনি ডিক্লেয়ার করতে চান, প্রিডিফাইন ফাংশন ডিক্লেয়ার করতে গেলে প্রিডিফাইনটা কল করলেই হয়ে যায়। খালি আপনাকে জানতে হবে যে প্রিডিফাইন ফাংশন কী কী আছে। জানবেন কই থেকে? এই যে ডকুমেন্টেশন পড়লেই ওইখানে দেখবেন অনেক প্রিডিফাইন ফাংশন দেওয়া। আর এই প্রিডিফাইন ফাংশন ব্যবহার করে যখন কাস্টম ফাংশন তৈরি করতে যাবেন, মানে আমাদের কাজের জন্য যদি কাস্টম কিছু তৈরি করতে চাই, সবার প্রথমে যেটা করতে হবে, আগে ফাংশন একটা কিওয়ার্ড লিখতে হবে।
তারপরে একটা সুন্দর ফাংশনের নাম দিতে হবে, এগুলো নেক্সট ক্লাসেই দেখতে পারবেন ইনশাআল্লাহ। আর তারপরে ফাংশনের নামটা দেওয়ার পরে ওই ফাংশনের ভেতরে ফাংশনটা কী কাজ করবে সেটা বলতে হবে, এবং তারপরে পরবর্তীতে যখন প্রয়োজন হবে ফাংশনটা কল করতে হবে। খালি এই কয়েকটা কথা মাথায় রাখেন, ফাংশন কিওয়ার্ড দরকার, ফাংশনের একটা নাম দরকার, ফাংশনের ভেতরে স্টেটমেন্ট দরকার। স্টেটমেন্ট কি? এই ফাংশনটা কল করলে কী কাজ হবে। স্টেটমেন্ট মানে হচ্ছে মিনিংফুল লাইন অফ কোড। তো একটা ফাংশনের ভিতরে কিছু স্টেটমেন্ট থাকবে, যেটা কি হবে, এই ফাংশনটাকে কল করলে ফাংশন সেটাকে এক্সিকিউট করবে, রিটার্ন করবে, মানে আপনাকে কিছু দিবে। ওয়ান্স কল্ড দেন রিটার্ন ইটস স্টেটমেন্ট। কলিং ছাড়া কিন্তু ও কিছু রিটার্ন করবে না, ও কলিং করা ছাড়া কিন্তু কোনো কাজ করবে না। এবার আসেন আরেকটা টপিকের সাথে পরিচিত হব, সিলেক্টর। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে গেলে আপনাকে সিলেক্টর ব্যবহার করতে হবে। সিলেক্টর ব্যবহার করা ছাড়া কাজ করা যাবে না? জি না। আপনি একটু চিন্তা করেন সিলেক্টর কি। HTML CSS এর পার্টে একটু চিন্তা করেন সিলেক্টর জিনিসটা কি। আপনাদের মনে আছে সিলেক্টর কি? মনে আছে সিলেক্টর কি মনে আছে? HTML CSS এর পার্টে যে আমরা সিলেক্টর ব্যবহার করছিলাম, আমরা কি কি সিলেক্টর ব্যবহার করছিলাম একটু লেখেন তো। কি কি টাইপের সিলেক্টর ছিল? ক্লাস, আইডি, এলিমেন্ট অথবা ট্যাগ সিলেক্টর, তারপরে কি সুডো এলিমেন্ট, সুডো ক্লাস ছিল না? ডিসেন্ডেন্ট সিলেক্টর ব্যবহার করছেন না? এই সিলেক্টরের কাজ কী ছিল? HTML এর সাহায্যে একটা কন্টেন্ট লেখার পরে সেই কন্টেন্টটাকে ধরার জন্য সিলেক্টর ব্যবহার করা হতো। তো সিএসএসে আমরা কী করতাম? সিলেক্টর ব্যবহার করে HTML এর কোনো একটা কন্টেন্টকে ধরে আমরা তার উপরে একটা স্টাইল দিতাম। সেম এই জিনিসটা এখন জাভাস্ক্রিপ্টেও হবে। আপনি HTML এর কোনো একটা কন্টেন্টকে বিহেভিয়ার দিতে গেলে HTML এর ওই কন্টেন্টটা তো আপনার ধরতে হবে, ধরে তারপরে তার উপরে আপনি বিহেভিয়ার দিবেন। তো এই ধরার জন্য আপনাকে কী করতে হবে? আপনাকে সিলেক্টর ব্যবহার করতে হবে। সো এইখানে দেখেন বিভিন্ন সিলেক্টর আছে, যেমন গেট এলিমেন্ট বাই আইডি, এটা দিয়ে আইডি ধরা যায়। গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, এটা দিয়ে ক্লাস ধরা যায়। গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম, এটা দিয়ে ট্যাগ ধরা যায়। এটা একটা হচ্ছে নেম অ্যাট্রিবিউট ধরার একটা সিস্টেম। আবার হচ্ছে কোয়েরি সিলেক্টর অল, এগুলোর মাধ্যমে যে কোনো কন্টেন্ট যে কোনো এলিমেন্টকে ধরা যায়। তো আমরা সিলেক্টর ব্যবহার করবো জাভাস্ক্রিপ্টের পার্টেও। বাট এইখানে নতুন একটা জিনিস আপনারা পাবেন, যেটা হচ্ছে অপারেটর। অপারেটরের কাজ কি? ধরেন আমি চাইতেছি দুইটা সংখ্যা যোগ করব বা বিয়োগ করব বা গুণ করব বা ভাগ করব, তো আমাকে যোগ বিয়োগ গুণ ভাগের এই যে সিম্বলগুলো ব্যবহার করতে হবে না? এই বিষয়গুলোই হচ্ছে এখানে অপারেটর। জাভাস্ক্রিপ্টে বিভিন্ন রকমের অপারেটর আছে, যেমন একটা অপারেটর হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের সাহায্যে অ্যারিথমেটিক্যাল টার্মসগুলো নিয়ে কাজ করা যায়, যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলো আরও সামনে আমরা দেখতে পারবো। আবার অ্যাসাইনমেন্ট অপারেটর আছে, যার ভিতরে কোনো একটা ভ্যালুকে অ্যাসাইন করে রাখা যায়। কম্প্যারিজন অপারেটর আছে, যার ভিতরে তুলনা করা যায়। আপনারা তুলনা করছেন না, বড় ছোট সমান সমান, বলেন নাই যে ইকুয়াল মানে কি? সমান। লেস দেন মানে ছোট, গ্রেটার দেন বড়, করেন নাই এগুলো? আবার লজিক্যাল আছে, অ্যান্ড অর নট, আবার ডট অপারেটর আছে, এগুলো নিয়ে আমরা সামনে কাজ করব। তার মানে আমরা কী কী টপিক পাইছি? ফাংশনের ব্যবহার করতে হবে, ফাংশনের ভেতরে স্টেটমেন্ট থাকবে, কন্টেন্ট ধরার জন্য সিলেক্টর থাকবে, কন্টেন্টের ভিতরে কী কাজ করতে চাই তার জন্য হচ্ছে অপারেটর ব্যবহার করতে হবে। আসেন আরও একটা ইম্পর্টেন্ট পার্ট, সেটা কি? সেটা হচ্ছে ইভেন্ট। আপনি একটা বিহেভিয়ার জাভাস্ক্রিপ্টের সাহায্যে মেনটেন করতে চাচ্ছেন। এখন এই বিহেভিয়ারটা কখন হবে সেটা আপনাকে বলতে হবে না? মানে একটা ঘটনা ঘটবে, কখন ঘটবে সেই বিষয়টাকে, সেই সময়টাকেই, সেই মুহূর্তটাকেই মেনটেন করা হয় এই ইভেন্টের সাহায্যে। যেমন ধরেন আপনি বললেন মাউসে ক্লিক করলে স্লাইডারটা কী হবে? কাজ করবে। এই যে মাউস দিয়ে ক্লিক করতে হবে, মাউস দিয়ে ক্লিক করলে কাজ হবে, আদারওয়াইজ কাজ হবে না। এই যে মাউস দিয়ে যে ক্লিক করলে যে কাজ হবে, এটাই হচ্ছে কি জানেন? এটাই হচ্ছে একটা ইভেন্ট। সামনে এগুলো আরও বিস্তারিত আমরা দেখতে পারবো ইনশাআল্লাহ। অনেক রকমের ইভেন্ট আছে, মাউস ইভেন্ট আছে, কিবোর্ড ইভেন্ট আছে, পেজে ইভেন্ট আছে, ফর্মে ইভেন্ট আছে, ইনপুট টাইপের ইভেন্ট আছে, উইন্ডোতে হচ্ছে ইভেন্ট আছে। মানে এক কথায় একজন ইউজার একটা ওয়েবসাইটে এসে যা করে সেই বিষয়গুলোকে হচ্ছে ইভেন্ট আকারে ব্যবহার করে জাভাস্ক্রিপ্টের সাথে আমরা হচ্ছে কমান্ডের সাথে কানেক্ট করে দিই। মনে করেন যে হচ্ছে বাটনে ক্লিক করলে কোনো একটা কাজ হবে, বা একটা টেক্সটে ক্লিক করলে কোনো একটা কাজ হবে। সো এই যে টেক্সট বা বাটনটা কী করবে? ওর উপরে ক্লিক করবে। তার মানে এই যে ক্লিকটা, এটাই হচ্ছে কি? একটা ইভেন্ট। সেরকম অনেক রকমের হচ্ছে ইভেন্ট আছে, সেগুলো আমরা পরে আলোচনা করব।
আউটপুট মেথডটা খুবই ইম্পর্ট্যান্ট। জাভাস্ক্রিপ্ট দিয়ে কাজ করতে গেলে, jQuery দিয়ে কাজ করতে গেলে আউটপুট মেথড লাগে, মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে গেলে আউটপুট লাগে, আউটপুট মেথড। এতদিন HTML CSS এ যে কাজ করছেন ওটা সরাসরি আউটপুট চলে আসতো, লিখতেন চলে আসতো। বাট এখন জাভাস্ক্রিপ্টের থ্রুতে কোনো কমান্ড যদি লেখেন সেটা আউটপুট যে কীভাবে জেনারেট করবে সেটা আপনাকে বলে দিতে হবে। তো ইনার HTML এই কমান্ডের সাহায্যে আমরা HTML পেজের ভিতরে আউটপুট জেনারেট করতে পারি। document.write-এর সাহায্যে আমরা আমাদের যে ওয়েবসাইটটা, ওই ওয়েবসাইটেরই ওই পেজেরই অন্য আরেকটা পেজে হচ্ছে নিয়ে যাই, মানে মনে করেন যে হচ্ছে আরেকটা ডিফারেন্ট নতুন একটা পেজ চলে আসে অটোমেটিক্যালি। সেখানে হচ্ছে আমরা কী করি, কোনো একটা যা বলবো সেইটাই হচ্ছে সে লিখে আমাকে দেখাবে। window.alert-এ কী হয়, একটা অ্যালার্ট মেসেজের সাহায্যে আসবে। console.log-এ কী হবে, ধরেন হচ্ছে আপনার কনসোলের সাহায্যে আসবে। এটা দেখাবো না আমি আপনাদেরকে। ইন্সপেক্ট করলে কনসোল পাওয়া যায় না, ওই কনসোল থেকে হচ্ছে দেখা যাবে। আরও একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ডাটা টাইপ। ডাটা টাইপ জিনিসটা কি, বিভিন্ন রকমের ডাটা নিয়ে কাজ করবেন, যেমন টেক্সট টাইপের ডাটা থাকতে পারে, সংখ্যা থাকতে পারে। এই বিভিন্ন রকমের হচ্ছে যে ডাটাগুলো, এগুলোকে আবার বিভিন্ন ভাগে ভাগ করা হয়, ওই বিষয়টাকে ডাটা টাইপ বলা হয়। যেমন টেক্সট আছে, নাম্বার আছে, নাল, নাল মানে কি ফাঁকা, সামনে দেখবো আমরা এগুলো ইনশাআল্লাহ। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট হচ্ছে ভ্যারিয়েবল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। ভ্যারিয়েবলের কাজ কি, কোনো একটা ডাটা, যেমন আপনি চাইতেছেন 2 আর 2 যোগ করবেন, তো কাগজে কলমে হইলে মুখে বলে বা খাতায় লিখে যোগ করা যায়, কিন্তু যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এসে এই 2 আর 2 যোগ করতে যাবেন, আপনাকে এই 2টাকে, এই 2 এবং অন্য আরেকটা সংখ্যা, মানে এই সংখ্যাগুলিকে কোনো একটা জায়গায় জমা করতে হবে। জমা কেন করবেন, কারণ জমা না করলে ওরা কাজ করবে না, আপনার মুখের কথা তো ওরা বুঝবে না। ওদেরকে কী করতে হয়, মেমোরিতে ওদের যে হচ্ছে মেমোরি, এই মেমোরিতে ওদেরকে জমা রাখতে হয়। তো এই জমা রাখার যে সিস্টেমটা সেটা হচ্ছে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল হচ্ছে একটা কন্টেইনার যেখানে আমরা বিভিন্ন রকমের ডাটা জমা রাখি। জমা রেখে কী করবো, আমরা হচ্ছে আমাদের ওই ডাটাগুলোর ভেতর আমরা বিভিন্ন রকমের ম্যানিপুলেট করব। যেমন ধরেন আপনি যোগ করবেন বা বিয়োগ করবেন, এগুলো নিয়ে সামনে ডিটেলস আলোচনা হবে, খালি শুনে রাখেন। এখন সিনট্যাক্স কি, এই যে জাভাস্ক্রিপ্ট যে শিখবেন, জাভাস্ক্রিপ্ট যে আপনি প্র্যাকটিস করবেন, এই জাভাস্ক্রিপ্ট লেখার যে রুলস সেটাই হচ্ছে সিনট্যাক্স। জাভাস্ক্রিপ্টে কোড কমেন্টিংও আছে, আমরা HTML CSS এ কোড কমেন্টিং করছিলাম না, জাভাস্ক্রিপ্টেও কোড কমেন্টিং আছে। 2টা ফরওয়ার্ড স্ল্যাশ দিলে জাভাস্ক্রিপ্টে একটা সিঙ্গেল লাইন কোড কমেন্টিং হয়। আর হচ্ছে এই যে CSS এর যে কোড কমেন্টিংটা, এটার মাধ্যমে হচ্ছে মাল্টিপল লাইন জাভাস্ক্রিপ্টে কোড কমেন্টিং করে ফেলা যায়। আরও দেখবো আমরা। আর জাভাস্ক্রিপ্টের কোড আমরা কী করবো, আমরা সাধারণত script.js এ লিখে আমরা কাজ করব। আবার বাগ ফিক্সও আছে ইনশাল্লাহ। এখানে আপনাদেরকে AI এর প্রয়োগ দেখাবো। AI, বিভিন্ন AI আছে, জানেন আপনারা তো দেখতেছেন মনে হয় কিছু কিছু করে। যেমন এই যে দেখেন, ব্রাউজারে ডিফল্ট কোপাইলট থাকে, কম্পিউটারে হচ্ছে কোপাইলট থাকে। আপনি যখন গুগলে কিছু সার্চ করবেন, ধরেন হচ্ছে W3C ভ্যালিডেশন লিখে আমি হচ্ছে কী করলাম, মাইক্রোসফট এজে সার্চ করলাম, দেখেন কোপাইলটের সাহায্যে আমাকে একটা সাজেশন দিছে। ইভেন এখানে কোনো প্রশ্ন করলে কোপাইলট আগে আমাকে হচ্ছে রেজাল্ট দিবে। গুগল ক্রোমে থাকে হচ্ছে আপনার কোপাইলটের জায়গায় জিমিনি, মাইক্রোসফট এজে থাকে হচ্ছে আপনার কোপাইলট, গুগল ক্রোমে থাকে হচ্ছে আপনার জিমিনি। আবার আপনারা চাইলে হচ্ছে চ্যাট জিপিটিরও হেল্প নিতে পারেন, ওরাও দেখবেন যে হচ্ছে আপনাকে আইডিয়া দিবে। আবার একটা একটা প্ল্যাটফর্ম আছে, নাম বলবো না, নাম বললে হচ্ছে সমস্যা হয়ে যাবে, থাক ওটাই। আপনারা কাজকর্ম করেন না, ওটা গিলে ফেললাম, বলা দরকার নেই, বলবো না ওইটা। তো আমরা ইনশাআল্লাহ এই বিষয়গুলোর পার্ট বাই পার্ট একটা একটা করে টপিকের নাম শুনলাম, তো মাথার ভিতরে বসে এগুলো হচ্ছে এই যে পড়াইছি যে আমি, এই ভিডিওটাই দেখবেন, দেখে একটু নোট নেবেন। আমি এখানে যে ডেফিনেশনগুলো লিখছি এগুলো একটা নোট নেবেন। নেক্সট ক্লাসে আমি এটার এক্সাম্পল করে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ।